সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পরিবেশ সংরক্ষণ বিষয়ক নিয়মিত আয়োজন আমার বসুন্ধরা। আজকে আমরা আলোচনা করব সময়ের দাবি পরিবেশ বান্ধব পর্যটন নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, পরিবেশ অধিকার কর্মী, গবেষক, কলামিস্ট এবং চট্টগ্রাম বিজেএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ওবায়দুল করিম। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন পরিবেশ মানবাধিকার আন্দোলন পমার সহসভাপতি, পরিবেশ অধিকার কর্মী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 25তম ব্যাচের প্রধান সমন্বয়ক নূর হোসাইন নিজামী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বর্তমান সময়ে পরিবেশ বান্ধব পর্যটনের বিষয়টি বহুল আলোচিত এবং যে কোনো উন্নয়নের কেন্দ্রে এই বিষয়টি উত্থাপিত হচ্ছে, আলোচিত হচ্ছে। এখন আমরা যে বিষয়টি জানি সেটি হচ্ছে, বলা হচ্ছে পর্যটন কেন্দ্রিক অর্থনীতির কথা যখন আসে তখন পর্যটনের বিষয়টি চলে আসে এবং বিভিন্ন দেশের জাতীয় অর্থনীতির একটি প্রধান খাত হিসেবে পর্যটনকে গণ্য করা হচ্ছে এবং সেই রকমভাবেই পর্যটনকে যাতে বিস্তৃত করা যায় এবং পর্যটনের প্রতি দেশি বিদেশি পর্যটকদের কিভাবে আকৃষ্ট করা যায় এবং পর্যটনকে কিভাবে জাতীয় অর্থনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে যাওয়া যায়, সেই সমস্ত বিষয় নিয়ে গবেষণা হচ্ছে, আলোচনা হচ্ছে, ভাবা হচ্ছে, চিন্তা হচ্ছে। এখন অর্থনীতির সাথে যখন পর্যটনের একটি সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে, তখন আরেকটি বিষয় চলে আসে, সেটি হচ্ছে পরিবেশ বান্ধব পর্যটন কিনা। কারণ পরিবেশকে বাদ দিয়ে কখনো উন্নয়ন কল্পনা করা যায় না এবং বিশেষ করে টেকসই উন্নয়নের কথা আমরা যখন বলি বা টেকসই পর্যটনের কথা যখন আমরা বলি তখন পরিবেশের বিষয়টি সামনে চলে আসে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি এবং প্রফেসর ডক্টর ওবায়দুল করিমকে দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, আসলে আমরা পরিবেশ বান্ধব পর্যটন বলতে কী বুঝি এবং সময়ের প্রেক্ষাপটে এটি কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যে বাক্যটি উচ্চারণ করলেন সেখানে 3টি শব্দ প্রণিধানযোগ্য। এগুলো সম্পর্কে প্রথমে ধারণা নেওয়া দরকার। প্রথমত হচ্ছে পর্যটন কিন্তু একটি শিল্প এবং দ্বিতীয়ত হচ্ছে পরিবেশ হচ্ছে আমার চারপাশের যে প্রকৃতি, এই প্রকৃতি এখন আর সেই প্রকৃতি নেই, আমরা বদলে ফেলেছি, রাস্তা ঘুরেছি, স্কুল কলেজ করেছি, সুতরাং সেই প্রকৃতি নাই। আরেকটি হচ্ছে পরিবেশ বান্ধব, অর্থাৎ আমার কাজের মধ্য দিয়ে আমি যে প্রযুক্তি তৈরি করি, যে পরিবেশ তৈরি করছি, মডিফাই করছি, পরিবেশকে পরিবর্তন করছি, তার ফলে পরিবেশের যে ক্ষতিটা হচ্ছে সেটাকে কমিয়ে আনার জন্য আমার কি প্রযুক্তি আছে। এই তিনটিকেই যদি আমি এককভাবে একটা সিঙ্গেল অ্যাপ্রোচ থেকে দেখতে চাই, তাহলে প্রথমে হচ্ছে, দেখেন আমরা চট্টগ্রামে বাস করি, চট্টগ্রামের প্রাকৃতিক ভূ বৈশিষ্ট্য সিঙ্গাপুর বা মালয়েশিয়ার চেয়ে খারাপ নয়, বরং অনেক ক্ষেত্রে আরও বেশি সুন্দর। চট্টগ্রামের আপনি দেখেন হাইড্রোস্ফিয়ার অর্থাৎ সমুদ্র, লিথোস্ফিয়ার পাহাড় পর্বত, এই যে দুটো পরস্পর মুখোমুখি ইন্টারফেসে আছে, পৃথিবীর খুব কম জায়গায় আপনি পাবেন। একেবারে যদি আপনি ধরেন ফেনীর সেই রামগড় থেকে শুরু করে আপনার কক্সবাজারের সেই গেম রিজার্ভ পর্যন্ত, এই যে একটা পর্বতশ্রেণী, ছোট পর্বতশ্রেণী, এই পর্বতশ্রেণী হচ্ছে বলা হয় যে শিবালিক রেঞ্জ, হিমালয়ান রেঞ্জের একটা অংশ, অফশুট। এখানে দেখেন, এখানে পর্যটনকে অর্থাৎ প্রকৃতিটাকে শিল্পে পরিণত করবার যথেষ্ট সুযোগ আছে। আপনার সীতাকুণ্ডে আমরা জানি, সীতাকুণ্ডে অনেকগুলো ঝর্ণা আছে, যে ঝর্ণাগুলো আগে আবিষ্কৃত হয় নাই, 10-15 বছরের ব্যাপার। কিন্তু এই ঝর্ণাগুলো যদি আপনি দেখতে চান, ঝর্ণা তো একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য, তার একটা সৌন্দর্য আছে, আপনি যদি সেটা অবলোকন করতে চান আপনার রাস্তা লাগবে, রাস্তায় কিছু দূর যাওয়ার পরে সেখানে আপনি বিশ্রাম নেওয়ার জন্য কিছু বিশ্রামাগার লাগবে, সেখানে টয়লেট লাগবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো তৈরি করবার সুযোগ সুবিধা যদি না থাকে, আপনি এটাকে শিল্পে পরিণত করবেন কীভাবে? আর প্রশ্নটি হচ্ছে,
এটা করতে গেলে পরিবেশের উপর তার কি বিরূপ প্রভাব হবে এটাও খেয়াল রাখতে হবে। সুতরাং পর্যটন হচ্ছে, আমি বলি সারা পৃথিবীতে যেসব দেশ ধনী, প্রচুর সম্পদ আছে, যেমন লোহা একটি সম্পদ, আমরা লোহাকে তুলে আনি, বিভিন্ন দ্রব্য সামগ্রী বানাই, আমরা তেলকে তুলে আনছি, গ্যাস উত্তোলন করছি, এগুলো সব সম্পদ। কিন্তু এগুলো তো নিঃশেষ হয়ে যাবে, প্রকৃতি নিঃশেষ হয় না, প্রকৃতি নিঃশেষ হবে না, পানি কখনো নিঃশেষ হবে না, সমুদ্র কখনো পানি নিঃশেষ হয়ে যাবে না। তাহলে নিঃশেষ হবে না এমন প্রকৃতিকে আমরা সম্পদ হিসেবে বিবেচনা করে একটা ইন্ডাস্ট্রি করি না কেন? এই যে বললাম লোহা তুলে আনি, আমরা গ্যাস তুলে আনি, এতে কিন্তু প্রকৃতি কোনো না কোনোভাবে দূষিত হয়। কারণ আপনার যত অ্যাক্টিভিটিজ আছে, মানুষের অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে মানুষ প্রকৃতিকে পরিবর্তন করে দূষণ করে। দূষণটা আসলে দূষণ না যদি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়। সুতরাং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলে সেটা দূষণ। এখন আসেন, আমরা যে কাজগুলো করছি নিত্যনৈমিত্তিক, আমরা ইন্ডাস্ট্রি করছি, ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ধোঁয়াটা আমার আপনার স্বাস্থ্যের ক্ষতি করে বলে এটা সমস্যা। সহনশীল পর্যায়ে যাতে থাকে, সুতরাং এটাকে সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে। আমি একটা উদাহরণ সবসময় দিই, যেমন গাড়িতে সাইলেন্সার থাকে, গাড়ির কিন্তু বিকট আওয়াজ হয় ইঞ্জিনের, কিন্তু সাইলেন্সার করে কি, আওয়াজটাকে আস্তে 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 কমিয়ে আনে, ফলে আমার সহনশীল মাত্রায় আনে, অর্থাৎ 70 ডেসিবেল বা 80 ডেসিবেল পর্যন্ত সহনশীল মাত্রার নিচে আনলে আমরা শব্দগুলো শুনতে পাই। এর বেশি হলে আর শব্দগুলো শুনতে পাই না এবং ট্রমাটিক হয়ে যায়, আমার মনের উপরে, শরীরের উপরে এটা একটা প্রভাব পড়ে। সুতরাং সেই টেকনোলজি, সাইলেন্সার একটা ইকো ফ্রেন্ডলি টেকনোলজি। যেমন আমি কম্পিউটার সম্পর্কে একবার আলোচনা করেছিলাম, কম্পিউটারে আপনারা জানেন স্ক্রিন সেভার যে সফটওয়্যারের একটা প্রোগ্রাম আছে, যে স্ক্রিনে বেশিক্ষণ থাকলে ওইটা স্ক্রিনটা মুভ করতে শুরু করে, একটা ছবি মুভ করতে শুরু করে। কেন? এটা কিন্তু স্ক্রিনকে সেভ করে। স্ক্রিন যদি নষ্ট হয়ে যায়, অর্থ সেখানে নষ্ট হয়ে গেল, সময় নষ্ট হয়ে গেল। একটা টেকনোলজি, সেটাকে ডিসবার্স করতে হবে, সেটাকে ফেলে দিতে হবে। সেটা যদি মাটিতে ফেলেন তো মাটির উর্বর শক্তি নষ্ট হয়ে যাবে। যেমন আমরা বলি টর্চ লাইট ইউজ করি, আমরা টর্চ লাইটের ব্যাটারিগুলো গ্রামের লোকেরা কী করে, পুকুরে ফেলে, মাছের রোগ হয়, মাছের মরক হয়। যদি ধান খেতে ফেলেন, ধানের মরক হবে, ধান খেতে অনেক সমস্যা হবে। সুতরাং আমাদের এই যে একটা হচ্ছে সচেতনতার দিক, আমি কখনোই ব্যাটারিকে কোনো ধান খেতে ফেলতে পারি না, পুকুরে ফেলতে পারি না, এটাকে গার্বেজ করতে হবে যেই জায়গায় গার্বেজ করার কথা আমাকে বলা হয়েছে। আমার সচেতনতাও কিন্তু একটা বড় বিষয়। সুতরাং টেকনোলজিকে শুধুমাত্র ইকো ফ্রেন্ডলি টেকনোলজি করলে হবে না, সাথে সাথে আমার আপনার যে সচেতনতার পরিমাপ যতটুকু পর্যন্ত থাকা দরকার ততটুকু থাকতেই হবে, না হলে কিন্তু সমস্যার সমাধান হবে না। ধন্যবাদ। আমি এখন নূর হোসাইন নিজামীর কাছে আসতে চাই। আপনি শুনেছেন প্রফেসর ডক্টর ওবায়দুল করিম চমৎকারভাবে বলেছেন যে একটি শব্দ প্রযুক্তির কথা বলেছেন, টেকনোলজির কথা বলেছেন, ওটাও কিন্তু আবার পরিবেশ বান্ধব টেকনোলজির কথা উনি বলেছেন। আবার দূষণের যে একটি উন্নয়ন হচ্ছে, একটু দূষণ হবে, কিন্তু দূষণটা মাত্রা ছেড়ে যাতে না যায়। আরেকটি কথা বলেছেন, তিনি বলেছেন সচেতনতার কথা। এখন আপনার কাছে আমি সচেতনতার উপরে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনি একজন সংগঠক এবং পরিবেশ অধিকার কর্মী। পর্যটন, বিশেষ করে আপনার পরিবেশ বান্ধব পর্যটন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বিশেষ করে যারা ট্যুরিস্ট আছে বা সাধারণ মানুষ আছে, তাদেরকে কিভাবে সচেতন করতে পারি? ইকো ট্যুরিজমের ব্যাপারে আমরা এখন সব জায়গায় প্রচারণা চলতেছে, কিন্তু ইকো ট্যুরিজম হওয়ার জন্য যত রকমের মেকানিজম দরকার, আসলে এই মেকানিজমগুলো কাজ করতেছে না। এই জন্য আমাদের অ্যাওয়ারনেসটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যায়ে তো লাগবেই। বিশেষ করে আমরা যেই সমস্ত এরিয়াগুলোতে পর্যটন এরিয়া স্থানীয় জনগণকেই আসলে অ্যাওয়ার করতে হবে বেশি। কারণ স্থানীয় জনগণ যদি সচেতন হয়, তাহলে তারা সচেতনামূলক তাদের পরিবেশ ধ্বংস হোক এরকম কোনো কাজ করতে দিবে না, এবং তারাও এটার সাথে সংযুক্ত হবে। কারণ এই ইকো ট্যুরিজমে স্থানীয় লোকজনের অর্থনৈতিক অবস্থানটাও ওনাদের জীবিকা নির্বাহের অনেকটা বড় মাধ্যম। আর ট্যুরিজমের যে ব্যাপারটা বললেন, আসলে তো এখন হচ্ছে ট্যুরিজম হচ্ছে, ইকো ট্যুরিজমের ইয়েটাই হচ্ছে, প্রতিপাদ্যটা হচ্ছে আমি প্রকৃতিকে ব্যবহার করব কিন্তু ধ্বংস করব না। প্রকৃতি ধ্বংস হলে ট্যুরিজমও থাকবে না। তো এই জন্য সরকারিভাবে এবং বেসরকারিভাবে, এবং আমরা যারা পরিবেশ নিয়ে কাজকর্ম করি, সংগঠনগুলো করি, আমাদের আসলে এই জায়গাগুলোতে অনেক বেশি কাজ করতে হবে। এই কাজগুলো করার জন্য আসলে অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নেই। বিশেষ করে কক্সবাজারে আপনার পর্যটকদের দ্বারা যেরকম অব্যবস্থাপনা হয়, এটা সারা পৃথিবী দেখে।
কক্সবাজার মানে আমাদের এত সবচেয়ে লার্জেস্ট সমুদ্র আপনার বিচ, কিন্তু এই বিচটাকে আমরা সত্যিকার অর্থে কোনো কাজে লাগাতে পারতেছি না। শুধুমাত্র ওখানে আইন শৃঙ্খলার অভাব আছে, আপনার অবকাঠামোর সমস্যা আছে, এবং পরিবেশ নষ্ট হয় এরকম মানে আপনি পরিবেশ নষ্ট হয় না এরকম কাজ খুবই কম হয়। তো সুতরাং এই অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নেই, আর সমন্বিত প্রচেষ্টা লাগবে। আপনার আমাদের এখানকার যারা ট্যুরিজম সাথে জড়িত বিভিন্ন সংস্থা, সরকারি সংস্থা, আসলে কোনো সমন্বয় নাই। এই সমন্বয় না থাকার কারণে যার মতো সে করতেছে, আর যত লোকের ধারণ ক্ষমতা আছে তার চেয়ে অনেক বেশি লোক চলে যাচ্ছে। আমরা কোনো ব্যবস্থাপনায় সবাই হিমশিম খেতে হচ্ছে। তো সুতরাং আপনার অ্যাওয়ারনেস তো লাগবেই, এটার কোনো বিকল্পই নেই। ধন্যবাদ। আমি আবারও প্রফেসর ডক্টর ওবায়দুল করিমের কাছে আসতে চাই। আপনি শুনেছেন নূর হোসেন নিজামী সুন্দরভাবে বলেছেন যে সচেতনতার বিকল্প নেই। যদি আমরা পরিবেশ বান্ধব পর্যটন যদি নিশ্চিত করতে চাই, এই ক্ষেত্রে আপনার কাছে প্রশ্নটি হচ্ছে, ওই যে উনি বললেন লার্জেস্ট সি বিচ হচ্ছে আমাদের দেশে আছে কক্সবাজার, কিন্তু আমরা সেটার পরিচর্যা করতে পারি না। আমরা যদি ঠিকমতো সুপরিকল্পনায় যদি এটাকে একটু পরিবেশ বান্ধব করতে পারতাম পর্যটনটাকে, এবং দেশে বিদেশে প্রচারণা চালাতে পারতাম, তাহলে এটা আমাদের অর্থনীতির একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি হচ্ছে না। এই ক্ষেত্রে আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাই সেটা হচ্ছে, এটা কীভাবে করা সম্ভব হবে, বিশেষ করে অর্থনীতির সাথে যেহেতু পর্যটনের একটা উৎপ্রত সম্পর্ক রয়েছে এটা। আরেকটা হচ্ছে যে টোবেলের মতো আমাদের দেশেও এই ধরনের কোনো কিছু চালু করা যায় কিনা। এত দূরে যাওয়ার দরকার নেই, আপনি ভুটানের কথাই চিন্তা করুন। ভুটানে যেসব লোক ভুটান পরিদর্শনে যান, দেখতে যান, তাদেরকে প্রতিদিন $100 করে জমা দিতে হয়। এটা জানেন? ভুটানের সরকার মনে করে যে যারা আসছে, যে পর্যটকরা আসছেন, তারা আমাদের দেশে দূষণের একটা কারণ হবেন। সুতরাং সেই দূষণটাকে পরিচ্ছন্ন রাখবার জন্যে $100 করে প্রতিদিন দিতে হয়। অবশ্য সার্ক কান্ট্রি যারা আছেন, যেমন বাংলাদেশের পর্যটকরা এর থেকে রেয়াত পেয়ে থাকতেন, কিন্তু এখন জানি না, আমি মাঝখানে ইম্পোজ করার কথা ছিল। তো তাহলে দেখেন, এটার একটা অর্থ আছে। অর্থটা হচ্ছে যে কক্সবাজারের কথা দিয়ে বলি, আমরা একটা কথা সবসময় বলি, নো দাই সেলফ, নিজেকে জানেন। আপনি যদি নিজেকে জানেন, তাহলে আমার স্বার্থের সঙ্গে সঙ্গে আপনার স্বার্থটাও আমি রক্ষা করব, তার আগে কিন্তু করব না। আমি যদি জানি যে একটা দূষণ আমার শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে আমি মনে করব এটা মাহফুজ সাহেবের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাহফুজ সাহেব যদি অসুস্থ হয়, এবং এখানকার পরিবেশে কিন্তু অসুস্থ হয়ে যাবে। সুতরাং নো দাই সেলফ, আমাকে জানতে হবে। আমাকে যদি অসুস্থ হয় তাহলে তো সবাই অসুস্থ। সেই জন্য আমি জানতে, সচেতনতার যে দিকটা, নো দাই সেলফ, আমি দেখব যে যেই জায়গাটা আমি পর্যটনে গেলাম, সেখানকার যদি পরিবেশ দূষিত হয়ে যায়, এই যে জনসংখ্যা বেশি, এটা একটা বড় কারণ হচ্ছে। শুনেন, চাহিদা যদি বেশি হয়, যোগান যদি কম হয়, সেখানে তো সমস্যা হবেই। দেখেন, বাংলাদেশের মতো একটা জায়গায় আমরা পার্বত্য চট্টগ্রামে যাই, ক্যাবল কার নাই। ক্যাবল কারও তো একটা পর্যটন একটা বড় উপায়, আয় করবার উপায়, এবং আমাদেরকে দেখবার জন্য। যেমন আপনি চন্দ্রনাথ পাহাড়ে যদি ওঠেন, ক্যাবল কার দিয়ে যদি ওঠার সম্ভাবনা থাকে, আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনি কি চমৎকার একটা পশ্চিম দিকে সন্দ্বীপ সহ একটা সি ভিউ পাবেন, আপনি বলেন তো। তাহলে এই জিনিসগুলো আমাদের পরিকল্পনার মধ্যে নাই বলেই আমাদের যত্রতত্র, যেমন আপনি যে বললাম যে কক্সবাজারের কথা বললেন, কক্সবাজারে মানুষ বেশি, সুতরাং যেই মানুষগুলো আসে, সেই মানুষগুলোর নো দাই সেলফ, ওই যে বললাম, সে নিজের সম্পর্কে সচেতন না, স্বাস্থ্য সম্পর্কে সচেতন না, তার অসুখ বিসুখ হলে সে ডাক্তারের কাছেও যায় না, কারণ সে অর্থনৈতিক সামর্থ্য নাই। সুতরাং বিষয়টা কিন্তু সামাজিক সংস্কারের সঙ্গেও জড়িত। একটা কথা বলি, যে দেশে মধ্যবিত্তের সংখ্যা বাড়ে, শিক্ষিতের সংখ্যা বাড়ে। যে দেশে শিক্ষিতের সংখ্যা বাড়ে, সেই দেশে পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখবার মানুষের চেতনাও বাড়ে। সুতরাং আমাদের সামাজিক সংস্কারের সঙ্গে কিন্তু এটা যুক্ত করতে হবে। আমাদের দারিদ্র্য কমবে, মধ্যবিত্তের সংখ্যা বাড়বে, শিক্ষার সংখ্যা বাড়বে, শিক্ষিতের সংখ্যা বাড়বে, অবশ্যই কমে আসবে। ধন্যবাদ। আমি আবারও নূর হোসেন নিজামের কাছে আসতে চাই। স্যার অনেকগুলো বিষয় উত্থাপন করেছেন, তার মধ্য থেকে একটি বিষয়, সেটি হচ্ছে অনেক সময় আমরা দেখি যে পরিবেশ দূষণের ক্ষেত্রে যারা ভূমিকা রাখে, তাদের একটা বেশিরভাগ, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমরা আলোচনা করি বা দেখি, একটা বড় অংশই অসচেতন। তারা পরিবেশ রক্ষার বিষয়টা জানে না, আবার পরিবেশ দূষিত হলে যে সে নিজেও যে ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয়টি জানেন। আবার একটি অংশ আছে শিক্ষিত মানুষ, তারা জানে যদি পরিবেশ দূষিত হয়
তাহলে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হবো এবং আমার সম্পূর্ণ বাংলাদেশের যারা মানুষ আছে বা প্রাণী আছে এবং প্রকৃতি সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে। ওই ক্ষেত্রে তো সচেতনতার প্রশ্ন আসে না, কারণ সেই তো সচেতন, কিন্তু তার একটা প্রশ্ন আসে দায়িত্বশীলতার প্রশ্ন। এই দায়িত্বশীলতার বিষয়টি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। আপনি কক্সবাজারে যারা হোটেল মোটেল এবং পর্যটন ব্যবসাটা চালায়, আপনি দেখবেন সেখানে রাজনৈতিক নেতা আছে, মন্ত্রী মিনিস্টারদের আছে, আপনার আপনার সরকারি আমলাদেরও আছে। কিন্তু কথা হচ্ছে যে ওনারা শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিটাকেই ওনারা চিন্তা করে, কারণ এখানে স্বল্প সময়ে কিভাবে টাকা বেশি আর্ন করা যায়। আপনি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা এখানে হচ্ছে না। আর যদি আপনি পরিবেশ বান্ধব সব কিছু করতেও যান, আমাদের এখানে তো সমস্যা হচ্ছে পরিবেশ মন্ত্রণালয় একরকম, সরকারি সংস্থাগুলো একরকম, তারপর আপনার এই যে পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত ব্যাপারগুলো ওরা কেউ কারোর সাথে কোনো সমন্বয় নাই। আপনি যে সমন্বিতভাবে আপনি একটা মানে পরিবেশ বান্ধব আপনার পর্যটন ব্যবস্থা করবেন, এটার আসলে এই সমন্বয় করতে গিয়ে আপনি যে মানে ঝক্কি ঝামেলাতে পড়েন, এই জন্য মানুষজন যারা যারা ইনভেস্টর, তারা আপনার ইনভেস্টমেন্টটা দেখে আমি ইনভেস্টমেন্টটা করে কত তাড়াতাড়ি আমার ইনভেস্টমেন্টটাকে আমি রিটার্ন নিতে পারবো। তো এই জন্য আসলে ওনারা সচেতন হলেও আমাদের দেশীয় এই কালচারের কারণে অনেক কিছু করতে পারেন না। আর যারা করতে পারেন তারা করেন না যে তা তো না, ভালো ব্যবসায়ীও আছে, ভালো আমাদের মানে দেশে ভালো মানুষের সংখ্যা তো কম না। কিন্তু আপনার এই সংস্থাগুলোর যদি একটা সবাই যদি সমন্বিতভাবে পরিবেশকে চিন্তা করে পর্যটনটাকে ইকো ফ্রেন্ডলি করতে পারেন, তাহলে আমার মনে হচ্ছে সচেতনতা যারা আপনার এই পর্যটন ব্যবসার সাথে জড়িত, অবকাঠামো থেকে শুরু করে সব কিছুর সাথে জড়িত, ওনারা যদি বাধ্যবাধকতার মধ্যে আমাদের পর্যটকদেরকে আনতে পারেন, তাহলে অনেক বেশি অ্যাওয়ারনেস হয়ে যাবে। কিন্তু আমরা শিক্ষা কম, আমাদের অর্থের যোগান কম, আমরা চলে যাচ্ছি কক্সবাজার, আমি জানি না কক্সবাজার গেলে আমি কোথায় থাকতে পারবো, কি করতে পারবো, এটার আপনার এই শহর কতটা সক্ষম আমাকে সার্ভিস দেওয়ার। তো এই জন্য আসলে আপনার অ্যাওয়ারনেসটা মানে খুব বেশি দরকার এখানে। অ্যাওয়ারনেসের পাশাপাশি যেটা হচ্ছে রেসপন্সিবিলিটির জায়গায় হচ্ছে আপনি মানে আপনি যাদের কথা বলতেছেন তারা তো খুব হাই রাইজ বিল্ডিং করতেছে, 3 স্টার 5 স্টার করতেছে, ওখানে আপনার ওনারা ওনাদের নিজেরটা নিয়ে ব্যস্ত। আবার এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে সচেতনতা তো আছেই, দায়িত্বশীলতা আছে, আবার আইনের প্রয়োগের একটা বিষয় আছে। বিশেষ করে যারা নজরদারিতে থাকে বা দেখভাল করে, ওদের প্রধান কাজ হচ্ছে যে পরিবেশ রক্ষার যে আইন আছে, পর্যটন কেন্দ্রিক বা পর্যটন আইন আছে, আইনগুলির যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা স্যার যেটা বললেন নেপাল এই আপনার ভুটানের কথা, এরকম যদি আপনার মানুষ কত মানুষ যাইতে পারবে, যে এখন তো আমাদের ডিজিটাল হয়ে যাচ্ছে, আমরা কক্সবাজার এই বছর এতজন পর্যটক অ্যালাউ করব, এবং আপনি মনে করেন এই লোকগুলা গিয়ে কোথায় থাকবে, তার এন্ট্রি আপনার ডাটা এন্ট্রি করতে হবে। আপনি যদি এই সমস্ত জিনিসগুলাতে আনতে পারেন, হয়তো তখন কথা আসবে যে আমাদের দেশের মানে শিক্ষা, অর্থ, আমরা অনেক দরিদ্র দেশ, আমাদের চাহিদা আছে, আমরা কক্সবাজার যাব, শুধু কি ধনীরা যাবে এরকম না, আপনি ধনী গরিব সবাই যাবে, কিন্তু আপনাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। আপনি এর মধ্যে আপনার এই যে আমাদের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে যে ইয়া হলো, কিছুদিন ওখানে পর্যটক যাওয়াটা বন্ধ করলো, এতে তো আমাদের জীববৈচিত্র্য, প্রবাল অনেক কিছু রক্ষা হয়েছে এবং এটাতে সুফলও আসতেছে। আর আপনার পর্যটনের এইগুলোতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনাটা একেবারে যাওয়া বন্ধ না করে আপনার যে আপনি রেশনিং করেন, সীমিত পর্যায়ে রাখেন, এবং যারা যাচ্ছে তারা পরিবেশ রক্ষা করছে কিনা, যেখানে সেখানে থুতু ফেলছে কিনা, যেখানে সেখানে আবর্জনা ফেলছে কিনা, বা নির্দিষ্ট জায়গায় সে আবর্জনা ফেলতেছে কিনা, বা যে পর্যটনের যে আইন আছে, হ্যাঁ, বা নীতিমালা আছে, সেটা রক্ষা করছে কিনা, এটা তো দেখা অপরিহার্য। এটা দেখার জন্য তো আপনার আমাদের রাষ্ট্রীয় সংস্থাগুলো তো ওইভাবে আপনার অ্যাক্টিভ না। আপনি যদি এখন দোষারোপ করতে হয়, বেসরকারি সরকারি দুই পক্ষ মিলে যদি আপনার সমন্বিত কোনো উদ্যোগ নেয়, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে রেজাল্ট আসবে না তা তো না। এটা ম্যানেজ করা তো আসলে খুব বেশি কঠিন কিছু না। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি স্যারকে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানবো। আপনার কাছে সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে
আপনার টেকসই উন্নয়ন অভিষ্টের কথা বলেছিলেন, যেটাকে আমরা এসডিজি বলি। সে এসডিজির সাথে কিন্তু আপনার পরিবেশ বান্ধব পর্যটন একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। অবশ্যই হ্যাঁ, তো এসডিজি যে বাস্তবায়নের জন্য আমাদের কেন পরিবেশ বান্ধব পর্যটন অপরিহার্য, এবং এই ক্ষেত্রে উনি বললেন, সুন্দরভাবে বলছেন যে সমন্বিত একটা পরিকল্পনা দরকার এবং সবার যার যার অবস্থান থেকেও সবাইকে ভূমিকা রাখতে হবে। তাহলেই আমরা যে আমাদের কাঙ্ক্ষিত পরিবেশ বান্ধব পর্যটন সেটি আমরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আমাদের অর্থনীতিকে আরও তরতাজা করতে পারবো আমাদের পর্যটনকে দিয়ে। এই বিষয়ে আপনার সর্বশেষ মন্তব্য। কিছুক্ষণ আগে যে কথাটা বললাম সেখান থেকেই শুরু করি। আপনি উন্নত দেশ আর আমাদের মতো উন্নয়নশীল বা গরিব দেশ যেটাই বলেন, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে উন্নত দেশে মধ্যবিত্তের সংখ্যাটা বেশি এবং যুবকদের সংখ্যা বেশি। একটা সোসাইটিতে যদি বৃদ্ধদের সংখ্যা বেশি হয়, তারা ভোগ করে, কিছু প্রডিউস করে না। শিশুরা ভোগ করে, প্রডিউস করে না। শুধু যুবকরাই যদি এমপ্লয়মেন্ট অপরচুনিটি থাকে তৈরি করে, গুডস অ্যান্ড সার্ভিসেস। আর আমাদের মতো দেশে বৃদ্ধদের সংখ্যা বেশি, শিশু কিশোরদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা কম। এসডিজি বলছে যুবকদের সংখ্যা বাড়াতে হবে, কিন্তু যুবকদের সংখ্যা বাড়বে কীভাবে? মধ্যবিত্তের সংখ্যা বাড়াতে হবে। এই মধ্যবিত্তের সংখ্যা বাড়বে, যুবকের সংখ্যা বাড়বে, তারা স্কিল হবে, লেখাপড়া জানবে, তারা সচেতন হবে। তারা আমার আর আপনার মতো, আমরা যে সোসাইটিতে সোশ্যালাইজড হয়েছি সেখানে থুতু যেখানে সেখানে ফেলতে দেখেছি, ওরা দেখবে না, কারণ ওরা শিক্ষিত হবে। সুতরাং এই জিনিসটা বড় জিনিস। আর স্কুল থেকে শুরু করে আমরা বলি আমাদের জনসংখ্যার হার কমে গেছে না, কেন কমছে? কমার কারণ হচ্ছে কি, যে মসজিদের ইমাম, মাদ্রাসার যে শিক্ষকরা আছে তাদেরকে পর্যন্ত দিয়ে আমরা কাজে লাগিয়েছি। জনসংখ্যা কমাতে হবে না, তো আমরা বাঁচবো না, আমাদের সেই সম্পদ নাই। আমাদের ভবিষ্যতের দিকে চিন্তা করে জনসংখ্যা কমাতে হবে। পরিবেশটা আমরা ওইখানে ইনক্লুড করে দিতে পারি। প্রতিটা মাদ্রাসায় পরিবেশ সম্পর্কে সচেতনতার দরকার আছে, স্কুলে দরকার আছে, কিন্ডার গার্ডেনের দরকার আছে। এইখান থেকে শুরু করেন, 10 বছর পরে ফল পাবেন। আমাকে আপনাকে বলে লাভ নাই, আমি আপনি সিস্টেমের দাস। সিস্টেম এখানে তুতো ফেলবো, কিন্তু বাইরে বিদেশে গেলে সেখানে তুতো ফেলবো না যেখানে সেখানে, কারণ আমি জানি ওখানে সিস্টেম খুব কড়া, এখানে সিস্টেম খুব দুর্বল। সুতরাং এই যে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা, এই জায়গাটাকে স্ট্রেংথেন করতে হবে, অনেক শক্ত করতে হবে। আর এখন থেকে পরিকল্পনা নিন, প্রতিটি স্কুলের শিশুদেরকে এখন থেকে শুরু করেন। তারা যখন 16 বছর হবে, 20 বছর হবে, দেশের চেহারা বদলে যাবে। ধন্যবাদ প্রফেসর ডক্টর ওবায়দুল করিম এবং নূর হোসেন নিজামী আমাদেরকে সময় দেওয়ার জন্যে। প্রিয় দর্শক, আমরা দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে এতক্ষণ শুনলাম পরিবেশ বান্ধব পর্যটন সময়ের দাবিতে পরিণত হয়েছে। আমাদের অর্থনীতিকে যদি টেকসই করতে চাই, আমাদের উন্নয়নকে টেকসই যদি করতে চাই, এবং আমাদের যে একটি স্বাস্থ্যবান্ধব সুস্থ জাতি করার যে পরিকল্পনা আছে সেটি যদি আমরা বাস্তবায়ন করতে চাই, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই পরিবেশ সুরক্ষিত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন অবশ্যই করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। সাধারণ যারা নাগরিক আছেন, যারা পর্যটক আছেন, দেশি বিদেশি পর্যটক, তাদেরকে অবশ্যই সচেতনতার পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যদি আমরা সবাই যার যার অবস্থান থেকে সচেতন এবং দায়িত্বশীল হই এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখি, তাহলে অবশ্যই আমরা একটি টেকসই পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিত করতে পারব। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে যেখানে থাকুন, সুস্থ সুন্দর নিরাপদ থাকুন, একটি পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকুন।